আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক উদ্যোগ, সেই উদ্যোগটাকে আমরা শুধু একটা দলীয় ব্যানারে না রেখে এটাকে যেন আরো বৃহৎ পরিসরে একটা নামকরণ করতে পারি, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে এবং দেশের মানুষ আরো ভালোভাবে এটা গ্রহণ করবে। করছি তো আমরা সবার জন্য। এটা আমি কোনো কাউকে অ্যাড্রেস করিনি বলে কেউ কিছু মনে করবে না। সময় এই আনুষ্ঠানিকতা এত দীর্ঘ হয়েছে, এটা এত দীর্ঘ হওয়ার প্রয়োজন নেই, কারণ এই মানবিক সাহায্য সহযোগিতা যত দ্রুত দেয়া যায় ভালো, বক্তব্য আমরা যত কম বলতে পারি তা আরো ভালো। তবে এখানে আমি তিনটা ক্যাটাগরি দেখলাম আজকে সাহায্যের মধ্যে, জিজ্ঞেস করলাম তাদের ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর শহীদ অথবা গুরুতর আহত অথবা চিরতরে অন্ধত্ব বরণ করেছেন, তাদের মধ্যে কয়েকজন এখানে আছে। আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোট করি, তিনি বলেছেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদেরকে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম। আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, তারাও জাতীয় বীর। শুধুমাত্র 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান 36 দিনে হয়েই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। যে আন্দোলন করতে গিয়ে 2023 সালের হিসাব পর্যন্ত, 2023 সাল পর্যন্ত দুই একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে 7,188 জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুলিশি নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন, পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটা বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত অ্যাকাউন্ট মিলে 7,188 জনের একটা তালিকা আছে। তার মধ্যে 709 জন গুমের শিকার হয়েছেন, যার একটি বড় অংশ আজ পর্যন্ত ফিরে আসতে পারেননি, আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেননি। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সংখ্যা 2,693, সেই মানবাধিকার সংস্থাটির হিসাব মতে। এইভাবে পুলিশি হেফাজতে অন্যভাবে নির্যাতিত, অন্ধত্ব, পঙ্গুত্ব বরণ করে সেই সময় যারা হয়েছে, এখানে একজন আহত যে পায়ে সরাসরি বন্দুক লাগিয়ে গুলি করে যার পা আজকে নেই, কৃত্রিম পা লাগিয়েছে, তার নাম হচ্ছে নয়ন বাসা, এখানে বক্তব্য দিলেন। এরকম অসংখ্য, তারা অবশ্যই জাতীয় বীর। তারা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তারা ত্যাগ স্বীকার করেছেন। কেউ শহীদ হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন। এখানে একটা বাচ্চা ছেলে যে বক্তব্য দিল, এই দৃশ্য দেখা যায় না, সারাটা জীবন তার সামনে পড়ে আছে, অথচ 2 চোখ হারিয়েছে। বয়স কত হবে? 14 না হলে 15 বছর। তারা অবশ্যই জাতীয় বীর। আমি এটা আজকে এখানে উচ্চারণ করতে চাই। বিগত 16 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, জীবন দান করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন, সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে। আমরা আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের দল হিসাবে এই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে। এই সমাজেরও দায়বদ্ধতা আছে, এই রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। কাদের প্রতি? যারা এই দীর্ঘ 16-17 বছরের স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, জনগণের অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি সেই দায়বদ্ধতা কিরকম? রাষ্ট্রের ক্ষমতা যারা পরিচালনা করেন, তাদেরকে রাষ্ট্রীয় দায়বদ্ধতা পালন করতে হবে। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগ, যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে, এটাও পূর্ণাঙ্গ।
যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি, সেই তালিকা হওয়া উচিত 1400-র বেশি, কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণাপত্রে বলেছেন 1000-এর অধিক। কোন কোন হিসাব মতে 700 কতজনের কথা বলেন। আমাদের দুর্ভাগ্য, আমরা সেই তালিকাটা এখনো সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি। কারণ রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, সরকার পরিচালনা করছেন, তাদের আরো একটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল। যেহেতু হসপিটালের রেজিস্ট্রার গায়েব করা হয়েছে, যেহেতু অনেক জায়গায় গণকবর দেয়া হয়েছে, এগুলো উদ্ঘাটনের জন্য অবশ্য কিছু সময় লাগবে। তারপরেও এই উদ্যোগটা নেওয়া উচিত, সেগুলো খতিয়ান বের করতে হবে। আর 20,000-এরও বেশি, এটা জাতিসংঘের রিপোর্টটাই আমি তুলে ধরছি, 20,000-এরও অধিক গুরুতর আহত হয়েছেন, পঙ্গুত্ব হয়েছেন। সেই রিপোর্টে সম্ভবত 5 শতাধিক মানুষ 2 চোখের অন্ধত্ব বরণ করেছে, রিপোর্টে লেখা আছে। সেই হিসাবটাও আমাদেরকে বের করতে হবে, কারণ 2 চোখের অন্ধত্ব যারা বরণ করেছেন তাদের হিসাবটা তো বের করা যায়। তারা তো জীবিত আছে, তাদের অধিকাংশ এখনো চিকিৎসাধীন, কারো কারো বিদেশে চিকিৎসা রয়েছে, কেউ কেউ এমনও শুনেছি আত্মহত্যা করেছেন দুঃখে, কষ্টে, অভিমানে। তারপরও আমাদের এই হিসাবটা বের করা উচিত। 1 চোখের অন্ধত্ব তো অসংখ্য, তারা সবাই জাতীয় বীর। আমরা তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, দলীয়ভাবে অবশ্যই আমাদের করণীয় আমরা পালন করব ইনশাআল্লাহ। এখন আসি আজকের এই অনুষ্ঠানের কেন এই আনুষ্ঠানিকতা, সেই কথায়। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরাধিকার সূত্রেই মানবিক দৃষ্টিভঙ্গি পেয়েছেন, ইনহেরিট করেছেন। রাষ্ট্রের মানুষের প্রতি, দেশের মানুষের প্রতি যে সহানুভূতি, যে মানবিক আচরণ করতে হয়, সেটা তার রক্তের মধ্যে আছে। তার নিজস্ব এই অনুভূতি, এই দায়বদ্ধতা থেকেই এই কর্মকাণ্ড পরিচালনা। এবং আমাদের মতে দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত, এবং তাই আমরা পরিচালনা করছি। আমাদের এই সমাজকে, এই রাষ্ট্রকে, এমনকি দলকেও প্রতিদিন সংস্কারের মধ্য দিয়েই যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা জনকল্যাণমুখী একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি আমরা এভাবেই গ্রহণ করি যে আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব, জনকল্যাণমুখী সংস্কারের মধ্যে দিয়ে যাব একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য। আমরা এখন রাষ্ট্রীয়ভাবে ইদানিং সবাই একটা কথা খুব পপুলার হয়েছে, শুনি যে সংস্কার হচ্ছে। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না। কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার, এবং এই সমাজের মানুষের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়েই আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি, তাহলেই 2 2 4 হবে। তাহলেই আমরা একটা এই কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব। কারণ সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম। সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, তাদেরকে, সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে, তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায়, এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশিয়ারি, যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজ যাদের কাছে দায়বদ্ধ, তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায়, তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না। কারণ আমরা জনগণ হিসেবে যদি মনে করি সব দায়িত্ব সরকারের, সেটা একটা
ধারণা। রবার্ট কেনেডি যখন রাষ্ট্রের প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হলেন, তিনি বলেছিলেন, আমি 3 জেনারেশনকে কিছু দিতে পারবো না, হয়তো 3rd জেনারেশন কিছু পাবে। আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন হবে, সরকার আমাদের জন্য কি করবে তা নয়, জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির সংস্কার, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাহলে আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এই উভয়ই মিলে একটা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো। যে স্বপ্ন ছিল স্বাধীনতার শহীদদের, মুক্তিযোদ্ধাদের, যে স্বপ্ন ছিল আমাদের ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর শহীদদের, যারা রক্তদান করেছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, যারা বন্ধুত্ব বরণ করেছেন, তাদের আমরা যাতে সেই সমাজ নির্মাণ করতে পারি, যারা আজকে অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা যেন তাদের কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারে। আমরা সবসময় বলি, শত সহস্র শহীদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করতে হবে। কারণ আমাদের এই মুক্তির মন্দিরে সোপানতলে যে কত প্রাণ পুরো বলিদান লেখা আছে অশ্রুজলে। আমাদের তো অশ্রুজলের চাইতেও বেশি বলতে হবে, আমাদের রক্ত ধারায় লিখিত আছে এই ফ্যাসিস্ট পতনের আন্দোলনের শহীদদের কাহিনী। কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এই দেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছে পেয়েছে, সেই বেদনার ইতিহাস, সেই বেদনার ধারা বিবরণী, সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে, অজস্র লিখিত হবে অনাগত কাল পর্যন্ত। আমরা তখন বুঝতে পারবো কত নিষ্ঠুর আচরণের শিকার হয়েছিল এই ভূখণ্ডের মানুষ। তারপর আমরা দেখি সেই ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো অপরাধের স্বীকারোক্তি নেই, বরং দ্বন্দ্ব দেখি আমরা। সেটা দেশের মানুষের জন্য আমরা বলবো যে সেই স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব, আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। ধন্যবাদ সবাইকে।